হচ্ছে যে লাস্ট ক্লাস সিম মানে আর কি লাস্ট ক্লাসে প্রিপোজিশনে আলোচনা করা হয়েছিল। প্রিপোজিশনে কয়েকটা টপিক গেছে আর কি, যে মানে কখন কি ইউজ করতে হয় সেটা সম্পর্কে জানা। প্রিপোজিশনের তো অনেক ব্যবহারে আছে। প্রিপোজিশন আসলে নর্মালি মানে আনটিল ডেথ প্রিপোজিশনের ব্যবহার শেষ হবে না। মানে যেমন হচ্ছে যেমন বায়োলজিতে আমরা পড়ছি ইভলিউশন, বিবর্তন পড়েছি, সেখানে যেমন প্রত্যেকটা জিনিসের বিবর্তন ঘটে ঘটে একটা সময় এসেছে যে তার আগের স্পিসিসগুলো পাওয়া যাচ্ছে না, বাট তার সর্বশেষ যে স্পিসিসটা তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকার কারণে তাকে বলা হয় জীবন্ত ফসিল। এইরকম টাইপের যে ইংলিশে প্রিপোজিশন কখন কি হবে এটা আসলে বলা যায় না, কারণ ভাষারও পরিবর্তন হয়। দেখেন না যে ইংলিশে তো সবার মানে কি সবার হচ্ছে যে উচ্চারণটা একরকম না, ব্রিটিশ একরকম করে, তাই ভাষার মধ্যে সব উচ্চারণকে তারা প্রাধান্য দিয়েছে বা স্বীকৃতি দিয়ে ফেলছে যে ইন্ডিয়া বা আফগানিস্তান যে কোনো ভাষায় ওরা স্ট্রিকচার করুক না কেন, এটা অ্যালাও, এটা কোনো না ডিনাই করবে না যে এই ভাষার উচ্চারণ আপনার সঠিক হয়নি, যে বিভিন্ন কারণে এটা হতে পারে। তারপর হচ্ছে তাহলে আমরা প্রিপোজিশন মানে আপনাকে দেখাইছি আর কি, প্রিপোজিশনটা দেখাইছি। জাস্ট আজকে প্রিপোজিশন দেখাম বলবে মানে আর কি দেখাই প্রিপোজিশনে, আর মানে জাস্ট কিছু জিনিস বলি প্রিপোজিশনে আমার, যেটা আর কি মানে যতদূর মনে পড়ে। সাপোজ যেমন মানে আপনাকে একটা লাইন বলি, দাঁড়ান প্রিপোজিশন প্রিপোজিশনের ব্যবহার তো মানে কি বলবো, আইডিয়াটা সলভ করা না না কিছু একটু বলি। জাস্ট দেখেন যে মনে করেন যে কিছু কিছু জিনিস আছে, যেমন কিছু কিছু সেন্টেন্স হয় এরকম, কীরকম সেন্টেন্স হয় যে ধরেন ডিসিপ্লিন দিয়ে যদি আমরা এই একটা সেন্টেন্স বানাই, ডিসিপ্লিন ইজ ড্যাশ, মনে করেন ড্যাশ অফ অপরিমেয় কি হয় ইংরেজি কি, ইনএস্টিমেবল, এটা হচ্ছে অপরিমেয় মানে বিশাল আর কি, ইনোরমাস। তার হচ্ছে ইমেন্স, একই অর্থ। প্যারামাউন্ট, বিরাট উপকার। প্যারামাউন্ট দেখেন একটা শব্দের সাথে কী কী জিনিস আমরা পেতে পারি। প্যারামাউন্ট 3-4টা করে সিনোনিম কিন্তু আমাদের শিখতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের, কারণ হচ্ছে অ্যাডমিশনে আমরা সিনোনিম আসবে ইংলিশ থেকে। ইমেন্স, ইমেন্সটা হচ্ছে হ্যাশ এ স্টুডেন্ট, মানে ডিসিপ্লিনটা আর কি, মানে শৃঙ্খলাটা ইজ হ্যাশ, এটা ইম্পর্টেন্স বাদ দিচ্ছি কথা না, এটা ইম্পর্টেন্স হবে। ডিসিপ্লিন শৃঙ্খলা ইজ ইজ এখানে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যারা বলছে যে শৃঙ্খলা হলো একজন ছাত্রের জন্য মানে অপরিমেয় উপকারী আর কি, মানে শৃঙ্খলা হলো ডিসিপ্লিন। এখানে আসলে ডিসিপ্লিন এইরকম সেন্টেন্স পাওয়া মানে একটা জিনিস হলো যেখানে অফ হবে, এটা আমি বুঝতে আসি, যেমন হচ্ছে যে ডিসিপ্লিন ইজ অফ ইস্টিমাল, মানে অফটা হচ্ছে যেখানে দেখেন বিষয়টা বোঝার চেষ্টা করেন একটু। শৃঙ্খলা একজন ছাত্রের জন্য অপরিমেয় উপকারী, একজন ছাত্রের জন্য ইজ অফ ইনএস্টিমেবল টু এ, বাট এখানে মানে অপরিমেয় উপযোগী কার কাছে, টু এ স্টুডেন্ট, টু হবে এখানে, টু টু একজন মানে ছাত্রের কাছে, একজন ছাত্রের কাছে অপরিমেয় উপকারী। কিসের উপকারী? ডিসিপ্লিনের উপকারী। মানে এই জিনিসগুলো বুঝাইতে না একটু টাফ হয় কেন জানেন, মানে এইভাবে যে বাংলা করে যে মেলানোটা এটা আসলে একটা ঝামেলার জিনিস। মানে কি বলি, যেমন যে ধরেন সাপোজ আমাদের যেমন বলি যে রবি ঠাকুর ওয়াজ বর্ন ইন অ্যান সোফিস্টিকেটেড ফ্যামিলি লাইক দ্যাট, এইরকমই হ্যাঁ বোঝা গেছে যে ওয়াজ বর্ন ইনে হবে। বাট এখানে যদি আপনি বলেন যে আমার বাংলা সহ আস্তে আস্তে করে বলেন, তাহলে বাংলা সহ ওই ইনের অর্থ মিলাবার গেলে মানে সো টাফ ন্যাস্টি আর কি একটা জিনিস আছে, এত বাজে এগুলো বাংলাতে মিলানি। তার মানে টু এ স্টুডেন্ট ইজ অফ, তাহলে কি হয়তো আমি আপনাকে বোঝাতে পারছি যে একজন ছাত্রের কাছে কিসের গুরুত্ব,
ড্যাশ অফ মানে কিসের, ডিসিপ্লিন মানে শৃঙ্খলার অপরিমেয় উপকারী, ইনএস্টিমেবল ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স মানে সবসময় গুরুত্বই বোঝায়, আসলে বিষয়টা এরকম না। কিছু কিছু ক্ষেত্রে এটার অর্থ উপকারী বোঝায়। মানে সবসময় এক ফিল্ড চিন্তা করলে চলবে না, মানে বিভিন্ন ফিল্ড। তাহলে এই তিনটে, এগুলোর অর্থ কি? ধরেন সাপোজ কোনোটা অর্থ বিরাট বুঝাইছে, বিরাট বলতে যে ইমেন্স, প্যারামাউন্ট হচ্ছে মানে ইমেন্স, ধরেন বিশাল, বিশাল ধরতে পারেন, অথবা আর এটা তো অপরিমেয়, সেম অর্থ আর কি, অপরিমেয় এই জিনিসগুলো আর কি। কিছু কিছু জিনিস আছে মানে আমি যেগুলো কি আমার কাছে মানে ক্রুশাল মনে হয় আপনার জন্য, আমি সেই জিনিসগুলো উল্লেখ করতেছি জাস্ট একবার। তারপর যে আর কি একটু আগে যেটা বললাম রবি ঠাকুরের কথা, যেমন হচ্ছে যদি অন্যভাবে বলি যে আমাদের প্রফিট হজরত, আওয়ার বিলাভেড প্রফিট হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াজ বর্ন ইন ইন দ্য কি ইন দ্য মানে ইন দ্য অ্যারাবিয়ান সিটি অফ মেক্কা, মেক্কা ইন 570 সিই, 570 সিই লিখি একটু, তাহলে আপনার সুবিধা হবে। হজরত মোহাম্মদ, ইস ডট দিলাম, সাল্লাহ আলাইসাল্লাম was born was born in, এই যে born in অটোমেটিক হয়ে গেছে, was born in the Arabian city। আজকে মানে জাস্ট খুঁটি খুঁটি জিনিস মানে কিছু আছে না, ছোটো ছোটো জিনিস, ওগুলো আর কি দেখাবো। was born in the city of Mecca, মেক্কা, এই দেখেন আওয়ার ইন 570 সি, দেখেন একটা তারিখ, দেখেন তারিখের আছে না, তারিখের আগে দেখছেন ইন বসছে। যেমন হি ওয়াজ বর্ন ইন 1970, হি ওয়াজ লাইক কাবি নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি ইন 18, কত সাল জন্ম করছিল জানি, 1899, 1899 জন্ম করছিল। তারপর যদি বলি যে আমাদের আর কি জামালপুরে যে ডাক্তার আতিউর রহমান ওয়াজ বর্ন ইন এ মানে ইন এ কী বলে, মানে ইন এ ল্যান্ডলেস ফ্যামিলি, ইন এ ল্যান্ডলেস ফ্যামিলি ইন এ প্লেস ইন জামালপুর ইন 1997। দেখছেন কতগুলা ইন দিয়ে বলতেছি আপনাকে, কেন জানেন? তাহলে আপনার সুবিধা হবে, কারণ হচ্ছে যে কখন কোন কোন জায়গায় ইন পড়ছে তাহলে আপনি সহজে ক্যাচ করতে পারবেন। এই যে এরকম ভাঙা ভাঙা একটা জিনিস আছে, একটা আইডিয়া ওয়াজ ইন 1899, হি ওয়াজ বর্ন ইন এ, তো হি ওয়াজ বর্ন ইন এ প্লেস, হি ওয়াজ বর্ন ইন জামালপুর, এটা মানে কী বলো ফালতু একটা এক উদাহরণ একবারে সরাসরি বলবো। তারা কি যে ডাক্তার আতিউর রহমান ওয়াজ বর্ন ইন এ ল্যান্ডলেস ফ্যামিলি, ইন এ ল্যান্ডলেস ফ্যামিলি। তারপর আরেকবার ইন এ দে ব্লেস, মানে একত্র করে কিন্তু লিখতেছি, ইন এ ব্লেস ইন জামালপুর, জামালপুর ইন 97। এই বাক্য কিন্তু আরও ভুল দেবেন, আপনি হয়তো মনে করতেছেন যে এত বারবার ইন ইউজ করা হইতেছে, এই বাক্য কি রাইট দিবে? অবশ্যই, উইদাউট ডাউট, কোনো ভুল নাই বাক্যে। কারণ এগুলো ইংলিশে আপনার একটা বাক্যকে, ইংলিশের কাজ কি, ভাষার কাজটা কি, ভাষা কি সবসময় ছোটো করে মানে উল্লেখ করব? ভাষার কাজটা হচ্ছে আমি যতটুকু দৃঢ় করতে পারি এটাকে কানেক্টর দিয়া, প্রিপোজিশন দিয়া, এক্স্যাক্টলি মানে সেম ওয়ে যতগুলো কাজ করা যায় আমি শেষ করবই। কারণ প্রিপোজিশন ওরা কেন দিয়েছে? ভাষা দৃঢ় করার জন্য। কিছু প্রিপোজিশন মানে দিয়েছে এই জন্য না যে আমরা শর্ট করে ফেলবো ভাষাটাকে। দাঁড়ান গাইড একটু চেক করি আর কি কী জিনিস আছে। A teacher is an architect of a nation. এটা আসলে এই যে exact according to the need. এটা আসলে কি জিনিসটাই আর কি কোনো কিছু একটা জিনিস আছে। বুঝছি। একটা জিনিস বলি আপনাকে, যেমন হচ্ছে অ্যাওয়ার,
এয়ারের পর সাধারণত অফ বসে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, খুবই কেয়ারফুলি আপনাকে খেয়াল রাখতে হবে, খুবই কেয়ারফুলি আপনাকে খেয়াল রাখতে হবে। কী খেয়াল রাখতে হবে? যে খেয়াল রাখতে হবে আমাকে এই জিনিসটা, যে কি খেয়াল রাখা উচিত আপনার, আর কি আছে, এয়ার অফ পেলাম। মেলানি আসলে টাফ একটা জিনিস, জানেন? মানে আপনার জন্য আর কি মানে বলতেছে কিছু জিনিস। দেন কনসাস অফ একটা জিনিস আছে। কনসাস অফ দিয়ে আসলে জানেন কি বোঝায়? এনে একটা জিনিস জানেন কি, এনে আপনার একটু উল্টা পাল্টা মনে হতে পারে, জানেন দুইটা জিনিস উল্লেখ করছে। কনসাস অফ আসলে সম্পর্কে সম্পর্কে বোঝায়। এয়ার অফ মানে সতর্ক হতে হবে, ইয়ারের পর সাধারণত অফ বসে। এয়ার অফ কনসাস অফ, দেখেন কনসাস অফ বলতে যে উই হ্যাভ টু, মানে কি, উই হ্যাভ টু বি কনসাস অফ করোনা ভাইরাস, উই হ্যাভ টু বি কনসাস অফ করোনা ভাইরাস। মানে আমাদের করোনা ভাইরাস সম্পর্কে আমাদের কী করতে হবে? সচেতন হতে হবে। উই হ্যাভ টু বি কনসাস অফ করোনা ভাইরাস। তারপর এখানে একটা জিনিস আছে যে আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারেন যে কশাস একটা জিনিস আছে, কশাস, এটা আপনার উল্টাপাল্টা হতে পারে এগুলো জিনিস, এগুলো আমি আগে ক্লিয়ার করে দিতেছি। কশাস অ্যাবাউট হচ্ছে, ধরেন ব্যাপারে, কোনো কিছু ব্যাপারে, যেমন ধরেন কী বলি, যেমন আপনার নাম দিয়ে বলে যে তুলি, কী বলুন, ধরেন তুলি মাস্ট বি, মানে কশাস অ্যাবাউট, তুলি মাস্ট বি কশাস অ্যাবাউট হিজ, মানে হার ক্যারিয়ার, মানে তুলির তার ক্যারিয়ারের ব্যাপারে যত্নশীল এবং মনোযোগী হতে হবে। কশাস অ্যাবাউটটা হচ্ছে আসলে তার ব্যাপারে বোঝাইছে এখানে, এরকম জিনিস, মানে এরকম টাইপের জিনিসগুলো, যে কশাসের পর অ্যাবাউট বসে। তারপর যেমন এই যে টেক কেয়ার অফ, এগুলো জিনিস আছে কিছু। তারপর মনে করেন যে, তারপর কি বলি, তারপরে যে আরেকটা নতুন ওয়ার্ড দেওয়া হয়, যেমন অ্যাপ্রাইসড অফ, আপনি ইউনিক ওয়ার্ড ইউজ করবেন। অ্যাপ্রাইসড অফ মানে সতর্ক, যেমন বলে যে তুলি হ্যাভ টু বি অ্যাপ্রাইসড অফ দ্য সিচুয়েশন, অর্থাৎ মানে এই মানে পরিস্থিতি সম্পর্কে তুলির কি মানে কী হতে হবে। অ্যাপ্রাইসডের অর্থটা এরা আসলে সবসময় অ্যাপ্রাইসড অর্থটা সতর্কর মতো বোঝা, বাট শুদ্ধ ওয়ার্ডটা যেন কী ছিল, ও জ্ঞাত। ওই যে অনেকে বলে না যে এটা সম্পর্কে তুমি একটু মানে কী কথা হয়, অজ্ঞাত, মানে সে আর কি অজ্ঞাত, ওইখান থেকে আর কি জ্ঞাতটা হলো কি আর কি, মানে জানে, সতর্ক আর কি, এরকম টাইপ বোঝাইতেছে। অ্যাপ্রাইসড অফ, ওকে, অ্যাপ্রাইসড অফ। তারপর দেখি কিছু জিনিস আছে, মানে আমি আর কি কী করতেছি, আপনি হয়তো বলতেছেন যে এরকম করে মানে উল্টা করে ই করতেছেন কেন। আমি জাস্ট বিষয়টা হলো যা কিছু ছোটো ছোটো জিনিস আর কি, যেগুলো আপনার যাতে ভুল না হয়, 100%ই ভুল না হয়। মানুষ মাত্র ভুল হলেও আপনার এই জায়গায় ভুল করা যাবো না, জীবনেও ভুল করা যাবো না ভাই, এগুলো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে খুব বেশি সচেতন হতে হবে এই বিষয়ে, খুব বেশি, যে ছোটোখাটো জিনিস আমার কোনোভাবে ভুল না হয়। আমাকে এই কথা বললে হবে না যে আমার সহজ জিনিস ভুল হয়, আপনাকে ভুল করা যাবে না। মানে ভুল করলে মানে কীরকম, ওটা আপনার জন্য হারাম। মনে করেন যে আমি ভুল করবো না, হারাম কাজকে আপনি করতে চান? আপনি চান না। এক্স্যাক্টলি সেম ওয়ে আপনি এই কাজ করবেন না, ভুলেও করবেন না। মানুষ ভুলে অনেক কিছু করে ফেলে, বাট আপনার এই জিনিসে ভুল করা যাবো না অ্যাট এনি কস্ট। বড় বিষয় জানেন কি, বড় বিষয়টা হলো ওই সেদিন যে 50 মিনিটের ওই যে এটা বুঝলাম না আপনার,
খাতা খোঁজা এই যে দেখেন, এই যে এই ক্লাস এইট ওয়াজ লেট টাইম গভীর রাত্রিতে যেটা বুঝেছিলাম এ নিয়ে আর কি জানেন কি 50% প্রিপোজিশন ব্যবহার বলছি আপনাকে, 50% আলোচনা আর কি প্রিপোজিশনের সার্বিক আলোচনা আমি এনে ক্লিয়ার করে দিচ্ছি 50%। আমার কাছে মনে হয় এটাই শর্টকাট টেকনিক আসলে আপনাকে বোঝানোর জন্য। কারণ হচ্ছে যে আমি চাই না যে আপনার টাইম ওয়েস্ট করে, মানে মানে বিষয়টা জানেন কি, আর কিছু মনে করবেন না, যেহেতু চিনেন আমাকে এক্স্যাক্টলি, আমি চাইতেছি না যে মানে আপনার টাকার প্রতি আমার মানে সত্যিই নাই। আমি কখন আপনাকে বলছি না যে আপা আমাকে 500 বাড়ায় দেন বা 500 কমায় দেন, এক্স্যাক্টলি এরকম বিষয় না। আমি চাইতেছি আপনার সিলেবাসটা আমি যেন শেষ করতে পারি ফার্স্ট। কারণ এক্স্যাক্টলি সেম ওয়ে আপনি যে বায়োলজিটা কেন আসতে পারা দেন, এটা একটা রিজন বলি। স্যাররা যদি ফার্স্ট পড়ায় তাহলে সিলেবাস শেষ, পরে পোলাপান পরবার সাবান, তাহলে ওনাদের বিজনেসটা কেমনে রান হবে আমাকে বুঝান আপনি। আমি চাইলে কিন্তু আমি এই জিনিসটা আপনাকে আরও 10-12 ক্লাস নিতে পারতাম, আপনি জানেন, আপনি তো আমার চিনেন না। আমি চাইলে এটা আমি নিতে পারতাম 5 মানে 7 ক্লাসও নিতে পারতাম এই একটা টপিকে। আমি এই মানে এরকম টাইপের ক্লাস সম্পর্কে আমি জানি আর কি, আমার ধারণা আছে। কারণ আমি তো ক্লাস করছি অনলাইনে, আমাদেরকে চিনি ওনারা কেমনে কেমনে নিয়ে যায়। কারণ দেখেন, একটা টিস্যুতন্ত্র ওই জিনিসটা যদি আপনি আমার সাথে ঠিকভাবেই করেন একদিনে শেষ করতে পারবেন। ওই জিনিসটা কেন মানে 3-4 সপ্তাহ যাবে, এটা আমাকে বোঝান আমাকে। তাই আমি সেজন্য আপনাকে আমি সবসময় চেষ্টা করি যে একটা জিনিস দিয়ে ওটার ওই যে যেমন হয়তো বা, যেমন এই যে এই জিনিসটা আমি বুঝেছি যে লেট নাইট দিয়ে বুঝেছি, পরে কী হলো যে পরে আর কি এটার সাথে ম্যাচিং করে, মানে প্রত্যেকটা লাইনের বাংলা সহ ম্যাচিং করে আপনাকে উদাহরণ বলে দিতে, যাতে আপনার অসুবিধাটা না হয়। কারণ আমি চাই না যে আপনাকে আমি ঘেরে আরও 10-12 মাস নিয়ে যাই। কারণ আপনার একটা এক্স্যাক্টলি মানসিক শান্তি দরকার আছে। মানসিক শান্তি দরকার হলে আপনি অন্য জায়গায় আপনি মনটা বসাতে পারবেন। সাপোজ আপনি যদি ইংরেজি নিয়ে টেনশন করেন, ওইদিকে ফিজিক্সের টেনশন, 2 টেনশনে তো শেষ। তা প্লাস তো কোথায় নেই, প্লাস কোন দিকে আসবো? আমি সেজন্য চাচ্ছি যে আপনার সিলেবাস একটু ফাস্ট শেষ করে রিল্যাক্স দিই, পরে জাস্ট আমি শুধু পরীক্ষা নিব। পরীক্ষা নিতে নিতে মানে তখন আর কি খুব বেশি পরীক্ষা নিব, তখন হচ্ছে খুব বেশি পরীক্ষা নিব, মানে ওভার রেটেড যেটা বলা হয় আর কি, মানে মাত্রাতিরিক্ত পরীক্ষা। এটা হচ্ছে আসল বিষয়। ঠিক আছে যে সবাই মানে ঠিক আছে, আমি বলি এখানে একটা বিষয় জানেন কি, যে সব সব স্যারেরই সব ছাত্রছাত্রীর প্রতি তার মানে ঠিক ওই ধরনের ভালোবাসা থাকে না, যে না এই ছাত্রটা আর পড়াবো না, খারাপ লাগবে। এখানকার যুগগুলো বিজনেসের যুগ, মানে হাউ টু রান আওয়ার বিজনেস, এই ধরনের যুগ। বিজনেসটা কীভাবে আমি রান করাবো, এটা হলো আমার যুগ, টেনশন। আমার ওই ছাত্রছাত্রীর প্রতি কোনো ভালোবাসা দরকার নেই। কারণ একটা ছাত্র চলে যাবো, তারা কি মনে করেন ওই ওই দিনই খারাপ লাগবো, তার আগে আর পিছে মানে আগের দিন বা সামনের পরের দিন কোনো খারাপ লাগা নাই। মানে এই যুগ হচ্ছে বর্তমান যুগ। আমি চিনি না স্যারদেরকে, স্যারদের খুব মানে স্যার ওই দেন না, যখন আমি শরীর থাকে তখন স্যার কি বলে, দেওয়ার প্রতি আমার খুব ভালোবাসা, আমার ছাতার ভালোবাসা আমার ইচ্ছা মানে নো ভালোবাসা। তুমি যদি সে আমার মানে করতো, আদরই করতো, তাহলে সে কোনো দিনে ওইভাবে সে অপমান করতে পারতো? প্রশ্নই আসে না, সে কীভাবে অপমান করে আমাকে ওইভাবে। বিষয় সেরকম, পড়ার মাঝে এত বেসাল না পারে উত্তম। দেন পরে বলি, তারপরে হচ্ছে আর কি বলি আপনাকে, পরে পরে আর কি কি বলবো, পরে যদি বলি if I want to say something, তাহলে কি বলবো, কিছু কিছু প্রশ্ন আছে কি বোর্ড প্রশ্ন ক্লিয়ার করলেই প্রস্তুতি হয়ে যায় 90%। কিছু কিছু স্কুলের কোয়েশ্চেন আছে যেটা মোর দেন ইম্পর্টেন্ট, ওটা একদম মনে করেন থাকতেই হয় মাথার মধ্যে। এরকম কিছু কিছু কোয়েশ্চেন আসছে, যেমন হচ্ছে নটর ডেমের লেভেলের কোয়েশ্চেনগুলো পড়ে না আসলে। কিছু কিছু সরকারি কলেজের কোয়েশ্চেন আছে, ওখান থেকে ইংলিশ প্রশ্নগুলো আর কি স্ট্যান্ড লেভেলটা মিলে। আজাইরে ব্যস্ত না বেরে আমি কিছু কিছু জিনিস আপনাকে ভুলে যাই, আমার মনে আমার যেগুলা বলবে লাগবে ওই পজিশনে। তারপর হচ্ছে তারপর হচ্ছে সাপোজ ডিজায়ার ফর ডিজায়ার ফর উদাহরণ কীরকম দিই, যেমন হচ্ছে যে এভরিওয়ান ডিজায়ার্স, মনে করেন এভরিওয়ান ডিজায়ার্স ফর, ধরেন কি ওয়েলথ, সম্পদের প্রতি তো সবার লোক থাকে না,
ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ওয়েলথ মানে কি সম্পদ, এভরিওয়ান মানে জানেন প্রত্যেকেই, অর্থাৎ যে প্রত্যেকের মানে কি প্রত্যেকে আকাঙ্ক্ষা করে, মানে কি মানে প্রত্যেকে সম্পদের জন্য আকাঙ্ক্ষা করে থাকে, ডিজায়ার ফর, সম্পদের জন্য আকাঙ্ক্ষা করে থাকে। দেখেন মিল আছে কিন্তু জন্য, জন্য মানে কি ফর, যেমন আছে যে জন্য দিয়ে যদি আরেকটা কথা বলি, যেমন হচ্ছে যে যে কি বলে যে আই উইল কাম বাংলাদেশ ফর ইউ, এগুলো হচ্ছে আমি বাংলাদেশ আসবো তোমার জন্য। এটা আসলে ফরতে নির্দেশ করে, ফর দিয়ে কী করে জন্যটা নির্দেশ করে। ডিজায়ার মানে আকাঙ্ক্ষা করা, ডিজায়ার যেমন হচ্ছে যে আর কি মানে আমি চাই জানেন কি মানে মানে এইরকম করে আলাদা আলাদা পরে জানেন কিনা যে যাতে একটা দিয়ে অনেকগুলো শেষ করা যায়। আর আমি চাই না যে আপনার যাতে রুল মুখস্থ না করতে হয় জীবনে। এই তার মনে করো উইশ থাকলে তারপরে ফর দিতে হয়, তারপর মনে করো যে হোপ থাকলেও ফর দিতে হয়। উইশ মানে জানেনি আশা, মানে উইশ মানে তো ইচ্ছা করা, আর হোপ মানে আশা। গেল ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আই হোপ ইউ ক্লিয়ার। ভার্ব থাকলে ভার্ব ওয়ার্ডের তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে উইশ ফর সামথিং সবসময় তার এগুলো ফর হয় না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বাক্য মিলে দেখা যায় ফর ইউজ করা পরে দেখা যায় যে এই যে পূর্ববর্তী ভার্বের ওয়ার্ড থাকলে এভরি ওয়ান, ডিজায়ার, উইশ, হোপ, এই ভার্বের ওয়ার্ডের আগে টু হয়। দেখবেন কখনো উইশের আগে কিছু মানে একটা শূন্যস্থান দিয়ে রাখছে, মনে করেন সাপোজ একটা শূন্যস্থান দিয়ে রাখছে, ওই শূন্যস্থানে কী হবে? টু হবে। কারণ হচ্ছে যে ডিজায়ার, উইশ, হোপ এই ভার্বটা এমন একটা জিনিস যে ভার্বের আগে ম্যাক্সিমাম টু ইউজ করা হয়, ম্যাক্সিমাম কী ইউজ করা হয়? টু ইউজ করা হয়। আই হোপ ক্লিয়ার। তারপর মনে করেন যে তারপর আর কি বলি, তারপর বোর্ড কোশ্চেনে কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রায় ম্যাক্সিমাম টাইমে আসে, বুঝছি। হ্যাঁ, এটা একটা উদাহরণ দিয়ে দিই, পরে দেখো আরেক ঝামেলায় পড়বেন আপনি। আপনার তো এক্সাম্পল না থাকলে সমস্যা আছে। দেখেন কী বলছিলাম, উইশ, হোপ, ডিজায়ার, এই পদ্ধতির পর যদি ভার্ব ওয়ার্ড থাকে, মানে এগুলার পর যদি একটা ভার্ব ওয়ার্ড থাকে তাহলে ওই ভার্বের আগে টু বসবে। দেখেন এনে কি ভার্ব ওয়ার্ড আছে, তার মানে টু বসে নাই কিন্তু। ক্লিয়ার? ক্লিয়ার কিন্তু। দেখেন এখন আমি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে যে তুলি ডিজায়ার গো টু দ্য লিলিস হাউস, দ্য লিলি আম্মুস হাউস, লিলি আম্মুস হাউস। অর্থাৎ মানে মানে কি মানে তুলি আর কি মানে ইচ্ছা করছে যে লিলি আমার হাউসে যেতে চায়। তাহলে দেখেন কী বলছিলাম যে ডিজায়ার, উইশ, হোপ এরপরে ভার্ব থাকলে তার ওই ভার্বের ঠিক আগে টু বসে। ইজ ইট ক্লিয়ার? স্লোলি বলছি কিন্তু, যে ডিজায়ার, উইশ, হোপ এগুলোর পরে ভার্ব থাকলে ওই ভার্বের আগে গ্যাপ থাকলে ওই গ্যাপের মধ্যে টু বসাতে হবে। আই হোপ ক্লিয়ার। খুবই ইজিলি বলছি জিনিসটা, মানে ইজিলি বলতে আর কি বলছি জিনিসটা, কারণ হচ্ছে যে আমি এরকম কিছু টাইপ পাইছি বোর্ড কোয়েশ্চেনের মধ্যে পাইছি বা কলেজের মধ্যে পাইছি, যেটা আমি মনে করি যে সেম টাইমের মধ্যে থাকবে। অথবা তোমার যে আমি বলি যে তুলি ডিজায়ার্স, আচ্ছা তুলি হোপস টু হিয়ার গুড নিউজ, মানে তুলি চায় মানে তুলি আশা করে সুসংবাদ, মানে কি হিয়ার মানে কি, হিয়ার মানে কি আছে ওই শুনতে, মানে মাঝে মধ্যে কী হয় জানেন কি, বাংলা বলতে অনেক কষ্ট হয় ইংরেজির থেকেও, কারণ বাংলা
ইদানিং এমন অভ্যাস হয়েছে যে বাংলা মন থাকে না, ইংরেজি মন থাকে। আই হোপ টু হিয়ার গুড নিউজ, অথবা তারপর তুলি হোপস টু হিয়ার গুড নিউজ, সেম অর্থ। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, আমি তো এটা আলোচনা করে সাবমিট করলে গোছায় লাগবে, এটি হলো বিষয়। হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে, হ্যাঙ্কার মানে জানেন কি মূলত আসলে? হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে লালায়িত, লালায়িত মানে সম্পদের জন্য লালায়িত হয় আর কি। লালায়িত বলতে কীরকম, এটা মানে শুদ্ধ অর্থটা ওরা এটাই লিখছে, অন্তত লালায়িতই লিখছে। অশুদ্ধভাবে যদি বোঝায় আপনাকে, মানে ধরেন হ্যাঙ্কার আফটার রিচেস মানে সম্পদের জন্য লালায়িত, সম্পদের জন্য কি লালায়িত হয়? হ্যাঙ্কার ফর রিচেস, হ্যাঙ্কার ফর হয়, আফটার হয়, কিন্তু আপনি ফর ইউজ করবেন না, এটা হচ্ছে বড় জিনিস। ফর ইউজ করলে মানে এই ক্ষেত্রে ধরেন এখানে মানে এটা পারফেক্ট, হ্যাঙ্কার আফটারটা হচ্ছে পারফেক্ট, এটা একটা পারফেক্ট বলতে কী বুঝেছি যে এটা একদম ফ্রেজাল ভার্ব, এটা নির্দিষ্ট করে, এটার পর আপনি ফর ইউজ করবেন না। হয় কেউ যদি বলে হয় না তাহলে সে ভুল, কিন্তু কিন্তু আপনি দিবেন না, কারণ এটা বাংলাদেশ। বাংলাদেশ বাদে অন্য জায়গায় যদি আপনি বলেন স্পিকারে যে ব্রাদার ক্যান ইউ গিভ মি সাম সামথিং হুইচ উইল আই হ্যাভ টু নিড ফর হ্যাঙ্কার্স আফটার এই হ্যাঙ্কার্স ফর রিচেস, এভাবে যদি আপনি বলেন exactly the same way they will say it's right, but in our country, in terms of living Bangladesh, you will never get the right answer from them, because they always try to make one preposition in each sentence, just fix it, they think it is appropriate, but listen, nothing is fully appropriate in the world, in one thing. So nothing is appropriate for one thing in specific way. I hope clear. মানে নির্দিষ্টভাবে একটা জিনিস ওই জিনিসের জন্যই নির্দিষ্টভাবে পারফেক্ট এরকম না, এটার অল্টারনেটিভ আছে, সাবস্টিটিউট অনেক হিউজ। তাহলে হ্যাঙ্কার আফটার ইউজ কর, হ্যাঙ্কার আফটার যেমন হচ্ছে সাম পিপুল হ্যাঙ্কার আফটার রিচেস, এরকম উদাহরণ দিলাম যে কিছু মানুষ হলো যে সম্পদের পিছনে চলে, দেখছেন অর্থটা চেঞ্জ হয়ে গেছে, এটাই হলো ফ্রেজাল ভার্ব, এটাই স্মার্ট ইংলিশ। এটা হলো একটা বিষয়, কেন জানেন? ফ্রেজাল ভার্বের পর কোনো প্রিপোজিশন বলে অর্থটা চেঞ্জ হয়ে যায়। যেমন কল আউট মানে কি জানেন? কল আউট মানে হচ্ছে চিৎকার করা, কল মানে কি ডাকা, এই আউটের কারণে চিৎকার হয়ে গেছে। তারপর হচ্ছে যে বার্স্ট ইনটু ফেটে পড়া, তারপর কান্নায় ভেঙে পড়া একটা আছে যেটা হলো বার্স্ট আউট। আচ্ছা সাপ্তাহে এই দুটো জিনিস উল্টা পাল্টা হয়, এই আপনার বলবার আবার উল্টা পাল্টা হয়েছে। বার্স্ট ইনটু হচ্ছে কান্নায় ফেটে পড়া, বার্স্ট আউট না, মনে করেন তুলি তুলি বার্স্ট ইনটু লাফিং, এখানে হাসিতে বার্স্ট ইনটু ক্রাইং। ইস রে, আর কতবার এই জিনিসটা উল্টা উল্টো কিন্তু প্রিপোজিশন তখন লেখবার দেবো তখন ঠিকই পাবো, কিন্তু এই আফটার এটার বাংলা বলবার গেছে এখন উল্টো উল্টো করছি। একটু দাঁড়ান, সরি বইটা দেখ একটু দেখে নিই, তাকে ক্লিয়ার করে দিই। এই ও ঠিক আছে, বার্স্ট ইন্টু কান্নায় ভেঙে পড়া, আর বার্স্ট আউট মানে হাসতে হাসতে আরম্ভ করে, তার মানে সে যেই দেন শি বার্স্ট ইন্টু টিয়ার্স, সুমন বার্স্ট আউট, তাহলে এই হাতেই দূরে, আর আপনার মন থাকতো না। তবে ভালো দুটো জিনিসের নাম নিয়েছি, এটা ঠিক আছে। আবার দেখি, বার্স্ট ইন্টু হচ্ছে কান্নায় ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া, আর বার্স্ট আউট, বার্স্ট আউট হচ্ছে হাসিতে ফেটে পড়া। ইন্টু ইন্টু মানে কি যাইতেছে, কান্নার ভিতরে যাইতেছে, একটু এরকম ছন্দ মিলাবেন। আর আপনি যদি বলেন যে এটা মনে রাখা টেকনিক, মনে রাখা টেকনিক এটাই, কিছু কিছু জিনিস মনে রাখতে একটা টেকনিক রাখতে হয়, উইদাউট টেকনিক ইউ ক্যান রিড সো মাচ এ মানে কী বলা হয় ওয়ার্কিং পিপল, কেন জানেন? এটা বেশি হচ্ছে ওয়ার্ক হার্ড বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক স্মার্ট, কারণ স্মার্টের ছাড়া আপনি একটা ওয়ার্ক করতে পারেন। যেমন হচ্ছে ইলন মাস্ক কি যে মানে মানে অ্যাকর্ডিং মানে কী বলা হয়, শুধুমাত্র ইন টার্মস অফ দুনিয়ার ক্ষেত্রে আর কি ওটা বলা হয় রিচ, সবচেয়ে রিচ। ও কিন্তু স্মার্টলি ওয়ার্ক করে, জানেন? ও যে পরিমাণ পরিশ্রম করে এটা বর্তমানে রেয়ার, এরকম পরিশ্রম করা।
But I never want to be like Elon Musk, because we have already got our beloved Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam. Because we do not choose Muhammad Sallallahu Alaihi Wasallam. Allah has chosen him as our prophet. তারপর তারপর আচ্ছা আরেকটা জিনিস আছে, মনে করেন যে এগুলো অনেক লেকচারের একটা কি বলে মানে ইসমাইল বিন মুফতি না ইসমাইল মুফতি ম্যাং, সে আগে তার লেকচারে এই জিনিসটা শুনছিলাম, ইংলিশে বলছিল, তাও বলি আমি ওটার বাংলা আমি বুঝছি কি বুঝাতে চাইছি। Then suppose that true happiness lies in contentment. Lies এর পর ইন, লাইস ইন মানে হচ্ছে অন্তর মানে নিহিত, মানে কি যে মানে মানে কি কি কয় এটা, ট্রু হ্যাপিনেস মানে তো আমি হ্যাপি তো বুঝতেছেন আপনি, মানে কি মানে আসল সুখ আর কি, আসল সুখটা সন্তুষ্টির মধ্যে নিহিত। কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট, MENT, কন্টেনমেন্ট। এটা হচ্ছে নিহিত। তারপর ধরো সাপোজ যে ইট ইজ হাই টাইম, ধরেন ইট ইজ হাই টাইম, যে এটাই উপযুক্ত সময়। এইখানে হাই অর্থ কিন্তু উপযুক্ত, মূলত আসলে হাই অর্থ উঁচু না, এটা আপনি জানেন। ওয়েট, এক মিনিট পরবর্তীতে দেখি যে আরেকটা জিনিস, একটা সাথে গিভ আপ হচ্ছে যে ধরেন সাপোজ গিভ আপটা কি বলি, যে মানে সিগারেটের কথা চিন্তা করি যে উই হ্যাভ টু গিভ আপ জাস্ট দ্য হ্যাবিট অফ স্মোকিং, মানে আমাদেরকে কী করতে হবে, এই যে ধূমপানের যে মানে অভ্যাসটা ত্যাগ করতে হবে, হ্যাভ টু গিভ আপ দ্য হ্যাবিট অফ স্মোকিং। তারপর বলি যে এই যে যেমন একটু আগে যেটা বললাম যে উই হ্যাভ টু গিভ আপ দ্য হ্যাবিট অফ স্মোকিং হয়েছে না, ওই যে একটা জিরান যখন পড়েছিলাম মনে আছে যে প্রিপোজিশনের পরে জিরানের ব্যবহার, মানে আমি সবসময় কোনো না কোনো জিনিসের ব্যবহার দিলে ওটা আমি সাথে সাথে আপনাকে মনে করে দিই, কারণ হচ্ছে যে আপনার অনেক কিছু জানতে হবে আর কি, লাইফে তো অনেক কিছু শিখতে হয়, আপনাকে সবসময় সেই শিক্ষা করা প্রতিদিন মানে এই করতে হবে, রিসাইকেল করতে হবে, এই জন্য আমি আপনাকে রিসাইকেল করাই দিচ্ছি। তারপর হচ্ছে যেটা আর কি যে বিষয়টা হলো যে মানে এর আলাদা আপনি মেসেজ দিতেছেন তো এই জন্য সরাই দেন ফোনটা। পর আর কি দেখি যে আর কি যেটা বললাম মানে কি বলে দ্য হ্যাবিট অফ স্মোকিং আর কি। পরে আর কোনো জিনিস আছে কিনা, ওয়েট এক মিনিট জিনিসটা দাও। ওকে, কিছু জিনিস আছে যে কঠিন কিছু জিনিস আছে, কঠিন জিনিসগুলো হলো দাঁড়ান এক মিনিট। আইএলটিএসের কি করে কিছু কিছু প্রিপোজিশন দেয় অফ, এটা হলো আইএলটিএসের জিনিসগুলো, এগুলো যখন আপনি কি আইএলটিএস মানে ইন্টারন্যাশনাল ইংলিশ টেস্টিং সিস্টেম একটা জিনিস আছে, ওই সিস্টেমে ওই দ্বারা ব্যান্ড করানো যেতে হয়।
এই যে দেখেন, এটা হচ্ছে আপনার মেসেজ, কিন্তু আপনি বসে বসে পড়েন আর বলেন কিছুই করি না। আল্লাহ। আচ্ছা দেখি, কিছু জিনিস হচ্ছে যে যেটা আইএলটিএস কী করে আমি লক্ষ্য করলাম, যে কিছু আছে যেমন হচ্ছে বুলনারেবল, ধরেন হচ্ছে বুলনারেবল হচ্ছে যে বুলনারেবল টু মানে হচ্ছে বুলনারেবল টুটা হচ্ছে মানে কি বলি, যেমন হচ্ছে ধরেন কি যে স্মোকার্স আর বুলনারেবল টু ক্যান্সার, ধূমপায়ীরা হয় সহজে আক্রান্ত ক্যান্সারের ধারা। স্মোকার্স আর বুলনারেবল টু ক্যান্সার, অর্থাৎ এই বুলনারেবল টু এগুলোর অর্থটা হয় মানে কি যে আপনার ধারা, মানে আক্রান্ত হয় ধারা আর কি, আক্রান্ত হয় মানে এটা আক্রান্ত হয় এর ধারা আর কি, বুলনারেবল টু। এই বুলনারেবল পর সবসময় টু বসে। তারপর হচ্ছে যে প্রোন একটা জিনিস আছে, PRO, প্রোনের পর টু বসে। তারপর হচ্ছে সাসেপ্টিবল টিবল সাসেপ্টিবল হচ্ছে যে সাসেপ্টিবলটা হচ্ছে এরকম যে আপনার আর কি আছে, এক্সপোজড আছে একটা, এক্সপোজ টু, হ্যাঁ। এই তিনটা জিনিস এই তিনটা খাতা লেখেন। এটি হচ্ছে যে যেমন হচ্ছে প্রোন টু মানে কি জানেন কি, মানে ঝুঁকে যাওয়া এই জিনিস। প্রোন টু হচ্ছে কি ঝুঁকে পড়া, যেমন কি বলা হয়, যেমন হচ্ছে যে যে তুলি, মানে তুলি ইজ প্রোন টু ইমোশন, মানে তুলি আবেগের দ্বারা প্রভাবিত হয় আর কি, এরকম। তারপর যদি আপনি বলি এটা ছিল প্রোন টু দেওদার, তারপর মানে সাসেপ্টিবল যদি বলি যে কি বলা হয় যে আহ, কি মনে করি সাতা, চিলড্রেন আর সাসেপ্টেবল টু ইঞ্জুরি, মানে বাচ্চারা সহজেই কি আঘাতে ধারাক্রান্ত হয় না, কারণ ওদের একটু টাচ লাগে, কেটে যায় এরকম, সাসেপ্টেবল। তারপর হচ্ছে এক্সপোজ টু দিয়ে উদাহরণ দিব। এক্সপোজ টু হচ্ছে যে এক্সপোজ টু, এক্সপোজ মানে তো প্রকাশ করা, এক্সপোজ টু হচ্ছে কি এক্সপোজ, এক্সপোজ টু, সেটা এক্সপোজ টু উদাহরণ মিলে না হচ্ছে ধারণা। যেমন ধরেন এই যে ধরেন ইয়ের সাথে সবসময় আপনার ধরেন হি ইজ এক্সপোজড টু, ধরেন হি ইজ এক্সপোজড টু ওয়েস্টার্ন কালার, ওয়েস্টার্ন কালচার আর কি, ধরেন ওয়েস্টার্ন কালচার আর কি। সে মানে কী ছিল যে হি ইজ এক্সপোজ টু মানে কি সে পশ্চিমা সংস্কৃতির মানে সম্মুখীন হয়েছিল আর কি, সে পশ্চিমা সংস্কৃতির। তারপরে হচ্ছে যে সেন্সিটিভ আছে, সেন্সিটিভের পর টু হয়, যেমন হচ্ছে হি ইজ ভেরি সেন্সিটিভ টু ক্রিটিসিজম, মানে সে খুবই স্পর্শকাতর সমালোচনার প্রতি। এগুলো আর কি। তারপর যদি আপনাকে বলি যে ইমিউন টু আছে, যে ইমিউন আমার এত কিছু মনে পড়ে না, উদাহরণ দিলে একটু মনে পড়ে আবহাওয়াটা। ইমিউন টু মানে জানেন কি যে মানে প্রভাবিত হয়, যেমন হচ্ছে যে হি ইজ ইমিউন টু ক্রিটিসিজম, মানে সে সমালোচনার ধারা। এখানে এই ইমিউন টু মানে হয় না, প্রভাবিত হয় না, দেখি যে হি ইজ ইমিউন টু ক্রিটিসিজম মানে সে সমালোচনার ধারা প্রভাবিত হয় না, সে সমালোচনার ধারা কি প্রভাবিত হয় না, এই আর কি। ওভারঅল প্রিপোজিশন গেছে আলহামদুলিল্লাহ। প্রিপোজিশন যাওয়ার পরে আরেকটা জিনিস মনে পড়ছে, এটা হচ্ছে অ্যামিনেবল টু। মানে অ্যামিনেবল টুটা হচ্ছে যে কী বলি, অ্যামিনেবল টুটা কী বলি, মানে ধরেন যে হি সিমস অ্যামিনেবল টু মাই আইডিয়া, মানে তাকে মনে হয় ইচ্ছুক আমার ধারণা গ্রহণে, তাকে মনে হয় ইচ্ছুক আমার ধারণা গ্রহণ করে। হি সিমস অ্যামিনেবল টু মাই আইডিয়া, মানে মানে গ্রহণে ইচ্ছুক আর কি। যে কি অ্যামিনেবলের উপর টু বসে, এগুলো কিন্তু আমি ব্যবহারটা বলতেছি, মেইন কথা সেন্টেন্স শেখানো, মেইন কথাটা হচ্ছে আগে ব্যবহারটা জানতেই হবে, তারপর সেন্টেন্স অটোমেটিক করা হবে না আপনি। তাহলে এটা শেষ হলো আলহামদুলিল্লাহ।
তারপরে ইনশাল্লাহ একটা প্রিপোজিশনের পরীক্ষা নিয়ে নেবো একটা। আমার কাছে 4-5টা বোর্ডের প্রশ্ন আমি ফোন থেকে ডাউনলোড করে ওটা দেখবো আর কি, যে কোন কোন প্রশ্ন আপনার জন্য মানে মানে নর্মালি চিন্তা করলে চলে, যে এটা আর কি নট এ স্ট্যান্ডার্ড টু মাচ বাট 50-50 এরকম। আর কি গেল প্রিপোজিশনটা চলে গেল। প্রিপোজিশনের পর যে ক্লাসগুলো দেবো, প্রিপোজিশন গেল, কমপ্লিটিং শুরু করব। কমপ্লিটিং পড়ার পর থাকে শুধুমাত্র ন্যারেশন থাকে কমপ্লিটিং এর পর থাকে কি ন্যারেশন। এই হলো দুই জিনিস, আর যে কোনোটা থাকে কিনা। ও আরেকটা জিনিস থাকে সুইটেবল ফ্রেজ। এই তিনটা জিনিস আছে, এই তিনটা শেষ করলে আমাদের মানে গ্রামার পার্টটা শেষ হলেই আমি আপনাকে তখন ওই যে জুমে সরাসরি সব সলভ করাবো বা ভিডিওতে সলভ করাবো, ওগুলো আপনি রিপিট করবেন, আপনি পরীক্ষা নেবো, ধরবো, যেটা বলবো যে আপনি একটা মডেল আমাকে বলেন, এভাবে বলবেন, এক্স্যাক্টলি সেম হয়। টেনশনে কিছু রিল্যাক্স থাকবেন, টেনশনে কোনো কিছু নেই, আপনি আপনার মতো ফ্রিলি চিন্তা করবেন, সবসময় আপনার চিন্তা থাকবে আমি পড়াশোনা করবো, এই পাস করার 5 ওয়াক্ত নামাজ, এটা এক্স্যাক্টলি সেম। এইভাবে টেনশন করবেন, টেনশন মুক্ত হবে। কারণ নিয়ে চিন্তা করেন না, কারণ নিয়ে চিন্তা করার দরকার নেই, যে কে কী করলো দেখা দরকার না। এই প্রিপোজিশন, তারপর হচ্ছে কমপ্লিটিং, ন্যারেশন, সুইটেবল ফ্রেজ শেষ করবেন, নো টেনশন, রিল্যাক্স, পরীক্ষা হলে সব ঠিক আছে ইনশাল্লাহ। যাই।